সরি, একটা সেকেন্ড সময় দেন। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। কে কোথায় থেকে জয়েন করছেন একটু আমাকে 1 মিনিটের মধ্যে জানাবেন। আমি খুব তাড়াতাড়ি আজকে রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন নিয়ে আপনাদের সামনে আসছি। আমি আপনাদের শুরুতেই বলে নিয়েছিলাম যে এই ক্লাসটি করার আগে যে আমি 40 মিনিটের মধ্যে আজকে আপনাদের এই ক্লাসটি ফুল ক্লাসটা 40 মিনিটের মধ্যে শেষ করে দেব। সো কে কোথায় থেকে আছেন আমাকে একটু কমেন্টে এখনই জানান, আমি ক্লাসটি শুরু করে দেবো। খুব তাড়াতাড়ি ক্লাসটি শুরু করব, কারণ খুব বড় একটা চ্যাপ্টার আমি 40 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি। সেজন্য 1 মিনিটের মধ্যে আমাকে একটু জানান যে কে কোথায় থেকে আছেন, এরপর আমি ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, দিয়া সরকার বলছে বগুড়া থেকে। আপনারা যারা, আমি দেখতে পাচ্ছি যে আপনারা 8 জন লাইভে জয়েন করছেন মাত্রই। সো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 20টা মার্কস থাকবে, আপনাদের এমসিকিউ সলভ করার টেকনিকও আমি শিখিয়ে দিব। ইভেন আমি কিছু সিলেক্টিভ সিকিউ নিয়ে আসছি যেগুলো আপনাদের কোশ্চেনে থাকবে ইনশাল্লাহ। সো আজকে লাইভ ক্লাসটা লাকি বলছে সিলেট থেকে, আজকে লাইভ ক্লাসটা অবশ্যই বন্ধুদের দ্রুত মেনশন দিয়ে জানিয়ে দিন, কারণ আজকে ক্লাসের মধ্যে এমন কিছু জিনিস থাকবে যে জিনিসগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইফেক্টিভ সামনে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন। সো দ্রুত ক্লাসটি সবাই বন্ধুদের মেনশন করুন এবং ক্লাসে মনোযোগী হন। আমি খুব তাড়াতাড়ি আজকে লাইভ ক্লাসটা শুরু করব। মোবারকা জাহিদ মিতা বলছে সে বগুড়া থেকে জয়েন আছে, আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন আছে। খুব দ্রুত জয়েন করে নিন, আমি ক্লাসটা শুরু করে দেব। ওকে, খুব দ্রুত জয়েন হয়ে নিন, আমি 1 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করে দেব। আজকের ক্লাসটা আমি বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনারা 10-12 জন ইতিমধ্যে জয়েন করছেন। আমি ক্লাসটা খুব তাড়াতাড়ি শুরু করে দেব, 30 সেকেন্ডের ভিতরে আমি ক্লাসটি শুরু করে দেব। ওকে, আমি ক্লাসটি শুরু করছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। আপনাদের আমি শুরুতে পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্র পরিমাণগত রসায়ন কিছু বিষয়গুলো লিখছি। এই বিষয়গুলো অবশ্যই আমি আজকে ক্লাস শেষে আজকের যে নোটটা করছি এই নোটটি আমি পেজে আপলোড করে দেব। সো ভয়ের বা চিন্তার কিছু নেই, এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ। আজকের এই ক্লাসটি যে মনোযোগ দিয়ে করবেন এই চ্যাপ্টার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। সো আমি ক্লাসটি শুরু করছি। এখানে ফার্স্টে কি বলছে, একমূল আমি কি লিখছি এই লেখাগুলো কোথাও পাবেন না, আমি নিজে আপনাদের জন্য কষ্ট করে নোটটা বানিয়েছি যাতে আপনাদের এই চ্যাপ্টারের উপর আর কোনো প্রবলেম না থাকে। একমল পদার্থ বলতে বোঝায় উক্ত পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভর বা পারমাণবিক ভর। ফর এক্সাম্পল, একমল সালফারিক অ্যাসিড বলতে কী বোঝায়? সালফারিক অ্যাসিডের আণবিক ভর আমরা জানি 98। আণবিক ভর যারা বের করতে পারি তারা আমরা সবাই জানি একমল সালফারিক অ্যাসিড মানে 98। তাহলে একমল সালফারিক অ্যাসিড বলতে কী বোঝাবে? সালফারিক অ্যাসিডের আণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করে দেবো, এই জিনিসটা আমরা সবাই জানি। ওকে, ইতি বলছে চাঁপাইনবাবগঞ্জ। ওকে, সবাই বন্ধুদের দ্রুত মেনশন করুন, কারণ আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের। আর ক্লাসটা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কোন বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন না, বা আপনারা যদি খাতা আমার পেজটা যদি দেখতে না পারেন তাও আমাকে জানাবেন। তাহলে আমি শুরুতে কি বলছি, একমূল পদার্থ বলতে বোঝায় উক্ত পদার্থে গ্রামে প্রকাশিত আণবিক ভর বা পারমাণবিক ভর। এই জিনিসগুলো কেন শেখাচ্ছে, আপনাদের এমসিকিউ আছে, আমি এমসিকিউ সলভ করে দেবো সামনে, তখন বুঝতে পারবেন।
এই টপিক্স থেকে মেনলি এমসিকিউ থাকবে। তাহলে 1 মোল সালফ্রিক অ্যাসিড মানে সালফ্রিক অ্যাসিডের গ্রামে প্রকাশিত সালফ্রিক অ্যাসিডের যে আণবিক ভরটা হবে তাকে গ্রামে প্রকাশ করে দেবো। একইভাবে আমরা শুধু যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করব এটা না, ধরেন 1 মোল অক্সিজেন পরমাণু, তাহলে 1 মোল অক্সিজেন পরমাণু মানে অক্সিজেনের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা বোঝায় সেটা। তার মানে আমরা কী শিখলাম, 1 মোল অক্সিজেন পরমাণু মানে 16 গ্রাম, আর অণুর ক্ষেত্রে বা যৌগের ক্ষেত্রে 1 মোল সালফ্রিক অ্যাসিড মানে ওটার যেটা আণবিক ভর হবে তাকে গ্রামে প্রকাশ করে দেবো। ঠিক আছে, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে 20 জন লাইভ ক্লাসে আছেন। আপনারা একটু বলবেন কে কোথায় থেকে আছেন, আমি তাহলে বুঝতে পারবো যে আপনারা কে কোথায়কার বা কে কোথায় থেকে ক্লাসটা জয়েন করতেছেন। ঠিক আছে, এখন দেখেন আরও কিছু বিষয় আমি লিখছি। 1 মোল যে কোনো পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে। অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকে 1 মোল যে কোনো পদার্থে। অ্যাভোগাড্রো সংখ্যকের ভ্যালুটা কত বা মানটা কত, 6.023 × 10⁻23 অণু বা পরমাণু থাকবে। তার মানে 1 মোল যে কোনো পদার্থে হতে পারে। 1 মোল অক্সিজেন পরমাণুতে তাহলে কয়টা পরমাণু থাকবে, 6.023 × 10⁻23, বা 1 মোল নাইট্রোজেন অণুতে কয়টা অণু থাকবে, 6.023 × 10⁻23 অণু থাকবে। যখন অণু আসবে অণু লিখবেন, যখন পরমাণুর ক্ষেত্রে 1 মোল পরমাণুর ক্ষেত্রে সেম 6.0 × 10⁻23 পরমাণু থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, আশা করি এই জিনিসটাও সবাই বুঝতে পারছেন। আবার আরেকটা বিষয় মনে রাখবেন, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এই বিষয়গুলো কেন লিখছি, এই যে এখন আমি কিছু এমসিকিউ সলভ করাবো, অটো আপনারা বুঝতে পারবেন আমি এই বিষয়গুলো, এই 3টা জিনিস কেন লিখছি আমি। এখন ধরেন ওকে সরি, আসলে নেটে একটু প্রবলেম ছিল, যে কারণে আমি ক্লাসটা একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু প্রবলেম হচ্ছে। সো আমরা এমসিকিউটা যে বলছিলাম যে এসটিপিতে সরি আমার এখানে নেটে একটু প্রবলেম দেখা দিয়েছিল। আশা করি সবাই আবার ক্লাসে জয়েন করছেন, ক্লাস মনোযোগ দিয়ে শুনেন। এসটিপিতে 65 গ্রাম O3 গ্যাসের আয়তন কত? আমি এই যে এখানে যে 3টা বিষয় লিখে দিয়েছিলাম, এই 3টা বিষয় এখন আমি কাজে লাগাবো এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। সো চলেন আমরা কাজে লাগাই। এসটিপিতে 65 গ্রাম O3 গ্যাসের আয়তন কত? আমরা জানি 1 মোল O3 মানে কি ওজন। ঠিক আছে, 1 মোল O3 মানে কি এই পদার্থের 1 মোল যে কোনো পদার্থ বলতে বোঝায় উক্ত পদার্থে গ্রামে প্রকাশিত আণবিক ভর। আমি লিখে দিয়েছিলাম, তাহলে 1 মোল O3 মানে কি O3 গ্রামে প্রকাশিত আণবিক ভর। O3 আণবিক ভর কত, অক্সিজেনের 16 × 3 তার মানে 48 গ্রাম। ওকে, আবার 1 মোল যে কোনো পদার্থে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণু থাকবে। অণুর ক্ষেত্রে অণু, পরমাণুর ক্ষেত্রে পরমাণু। তাহলে 1 মোল O3-তে কত সংখ্যক অণু বা পরমাণু থাকবে, বা এটা অণু না, এখানে আমাদের চাইছে আয়তন। তার মানে আবার আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত, যে কোনো। আচ্ছা, আপনারা ক্লাসটা বুঝতে পারছেন কিনা অবশ্যই জানাবেন। আমার শুরুতে নেটে একটু প্রবলেম ছিল, যে কারণে ক্লাস একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলো। এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন আমরা কত জানি, আমরা জানি হলো 22.4 লিটার। তাহলে দেখেন আমাদের চাইছে হলো 65 গ্রাম O3 গ্যাসের আয়তন কত। আমরা জানি 1 মোল O3 মানে 48 গ্রাম। আবার 1 মোল যে কোনো গ্যাসের আয়তন মানে কত, 22.4 লিটার। তাহলে আমি 1 মোল বাম পাশ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকে, তাহলে আমরা লিখতে পারি 48 গ্রাম O3 গ্যাসের আয়তন 22.4 লিটার। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাকে বলবেন। তাহলে আমরা কি লিখব, যে 48 গ্রাম O3 গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রাম O3 গ্যাসের আয়তন কত হবে, 22.4 উপরে যাবে, 48 নিচে হবে। আমাদের চাইছে কত, 65 গ্রাম। তাহলে 65 গ্রাম O3 গ্যাসের আয়তন কত হবে, তাহলে এনে কত 22.4 × 65/48। তাহলে আমরা ক্যালকুলেশনটা একটু করি, দেখেন 65/48 তাহলে কত হয়েছে আমাদের হয়েছে হলো 30.33 লিটার। তাহলে অ্যান্সারটা কত বেরিয়েছে, 30.33 লিটার। তাহলে আমরা কি পেলাম, 65 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন 30.33 লিটার। আশা করি সবাই বুঝতে পারছেন। আর ক্লাসটা যারা এখন জয়েন করতেছেন অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেন। আমার শুরুতে একটু প্রবলেম হয়েছিল নেটে, যে কারণে একটু সমস্যায় পড়ছিলেন। আমি খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আজকের ক্লাসটা শেষ করে দেবো। আর আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। যারা ক্লিয়ার তারা অবশ্যই কমেন্টে ডান লেখেন যে হ্যাঁ আমরা সবাই ক্লিয়ার।
এখন দেখেন আরেকটা এমসিকিউ কী বলছে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর কত? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে, অর্থাৎ আমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে ক্যালসিয়াম কার্বনেট যখন বিয়োজিত হবে তখন কি তৈরি হয়? আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট যখন বিয়োজিত হয় তখন ক্যালসিয়াম অক্সাইড তৈরি করে আর হলো কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 100 গ্রাম। 100 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড কত হয়? সমীকরণ মতে, এটা উদ্দীপক পরে দেখব, আগে সমীকরণ মতে হিসাবটা আমরা করে নিব। তার মানে আমি পেলাম 100 গ্রাম থেকে কার্বন ডাইঅক্সাইড পাই 44 গ্রাম। তার মানে আমি কি বলতে পারি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজন করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। 1 গ্রামকে করলে কত পাওয়া যায়? 50 গ্রামকে করলে কত পাওয়া যায়? আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, ডান লেখছে মাসুক ইসলাম, ডান লেখছে ইতি, ডান লেখছে। ওকে, থ্যাংক ইউ আপনারা সবাই। আজকের এই ক্লাসটা বন্ধুদের মেনশন করেন, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একই সাথে আমি এমসিকিউ সলভ করে দেবো, সাথে সিকিউ সলভ করে দেবো, আর এই চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট টপিকস আছে ওইগুলো আপনাদের ধারণা দিয়ে দেবো। তাহলে আমি সমীকরণ মতে কী লিখতে পারি? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। 1 গ্রামকে করলে কত পাওয়া যায়? তাহলে 50 গ্রামকে করলে কত পাওয়া যায়? ঠিক আছে, তাহলে আমি 1 গ্রামকে করলে কত পাওয়া যায় এটা লিখলাম না, ডিরেক্ট লিখে দিলাম। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 ইন্টু 50টা উপরে চলে যাবে, আর নিচে কত হবে? 100। তো এটা যদি কাজ করি, দেখেন 50 দিয়ে যদি 100 এর কাটি হয় 2, আর 2 দিয়ে যদি আমি 44 এর কাটি কত হয়ে যায়? 22 হয়ে যায়। এটা অ্যাডমিশন টেস্টও আসে ক্যালকুলেটর ছাড়া। তাহলে কত হবে? 22 গ্রাম। আশা করি এটাও সবাই বুঝতে পারছেন। ওকে, এখন আরেকটা এমসিকিউ দেখেন, আমি এই জিনিসগুলো ফার্স্টের বিষয়গুলো এমসিকিউর জন্য আসবে, এগুলো কখনো সিকিউতে আসবে না, কারণ সিকিউর জন্য আরও অনেক ইম্পর্টেন্ট টপিকস আছে। 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর কত? আমরা জানি 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হলো সালফিউরিক অ্যাসিডের গ্রামে প্রকাশিত আণবিক ভর, অর্থাৎ 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হলো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98, তার মানে 98 গ্রাম। এখানে বলছে 1 মিলিমোল। 1 মিলিমোল মানে কি? মিলিমোল মানে হলো 1000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1000 ভাগের 1 ভাগ। আমি যদি 1 ভাগ 1000 দেই তাহলে কত হবে? অ্যান্সারটা হবে 1 × 10⁻³ তাহলে 1 মিলিমোল মানে হলো 1 × 10⁻³ মোল। এটা এত মোল সালফিউরিক অ্যাসিড মানে কত? তাহলে 98 × 1 × 10⁻³ তাহলে 98 কত হবে? 0.098 গ্রাম। তার মানে 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর হবে 0.098 গ্রাম। এ পর্যন্ত কে কে বুঝতে পারছেন? অবশ্যই। আর কি মেহেদি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি, তুমি ভালো করে পড়াশোনা করো, তোমার অবস্থা খুবই শোচনীয়, আমি জানি যতটুকু। ঠিক আছে, তাহলে 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর যে 0.098 গ্রাম হয়েছে, এটা কে কে বুঝছেন কমেন্টে অবশ্যই ডান লিখে যাবেন। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন। ওকে, এরপর কি বলছে দেখেন, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত? 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা আমরা জানি গ্রাম আর অ্যাভোগাড্রো সংখ্যা, তখন কি বলবেন, কি লিখবেন? আমরা জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইডের গ্রামে প্রকাশিত আণবিক ভর, অর্থাৎ 44 গ্রাম। আবার 1 মোল কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু থাকে? আমরা জানি 1 মোল যে কোনো পদার্থে 6.02 × 10⁻23 অণু বা পরমাণু থাকে। তার মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইডও থাকবে 6.023 × 10⁻23। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 মোল বাম পাশ থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা লিখব 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু থাকে 6.02 × 10⁻23। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা কি লিখব যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু থাকে 6.023 × 10⁻23। কত গ্রামে বলছে? আমাদের বলছে 5 গ্রামে। তাহলে কি লিখব? ডিরেক্ট 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু থাকে, তাহলে 6.023 এটা আসছে হলো আপনার এটা আসছে ঢাকা বোর্ডে আসছিল। তাহলে 6.023 × 10⁻23 × 5 ভাগ কত হবে? ভাগ হবে 44, এতটি। তাহলে আমি এটা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনটা করলে কীরকম হবে? 6.023 × 10⁻23 × 5 ভাগ 44 হয় হলো 6.844 × 10⁻23
টু, দেখেন আপনারা 6.84 ইন্টু 10^22, তার মানে অ্যান্সার অবশ্যই এটা হবে। এটা আসছিল আপনার ঢাকা বোর্ডে। ওকে, আশা করি এ পর্যন্ত এই এমসিকিউগুলো সবাই বুঝতে পারছেন, বা এই টাইপের যত এমসিকিউ থাকবে আপনারা সবাই পারবেন, এই এমসিকিউগুলো সলিউশন করতে পারবেন। এখান থেকে নর্মালি আপনার এমসিকিউ আসবে, মনে রাখবেন এখান থেকে যে জিনিসগুলো আসবে সব হলো এমসিকিউ। ওকে, এ পর্যন্ত যারা যারা বুঝছেন অবশ্যই ডান লিখে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা সব কিছু বুঝতে পারছেন। না বুঝতে পারলে ক্লাস নিয়ে কোনো লাভ নেই আলটিমেটলি, ঠিক আছে। ওকে, আমি এরপর আপনাদের শুরু করব আরও কিছু চমৎকার ইম্পর্টেন্ট টপিকস। আমি এখান থেকে এই চ্যাপ্টারে যত সিলেক্টিভ টপিকস আছে সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমি ক্লাসটা নিব, বা আপনাদের সামনে আমি ক্লাসটা রেডি করছি, ঠিক আছে। ওকে ফাইন, জাকিয়া সুলতানা লিখছে ডান। ওকে, থ্যাংক ইউ। একটু ওয়েট করেন, আপনারা একটু যারা বুঝতে পারছেন একটু ডান লিখে যান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। হ্যাঁ, আমি একটু ওকে, এর পরবর্তী টপিকস মোলারিটিটা খুবই ইম্পর্টেন্ট। মোলারিটি কি আপনারা সবসময় শেখা আসছেন যে ক্লাস 19 ছিল 1 লিটার বা 1000 মিলিলিটার, 1 লিটার বা 1000 মিলিলিটার, মনে রাখবেন 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাকে উক্ত দ্রবণটির মোলারিটি বলে। এটা আপনারা সবাই পারেন, ঠিক আছে। একে এইচ দিয়ে প্রকাশ করা হয়, আমরা জানি মোলারিটিকে এইচ দিয়ে প্রকাশ করা হয়, আর মোলারিটির একক হলো মোলার, ক্যাপিটাল এম। ওকে, ঠিক আছে। এখানে মোলারিটির আরেকটি ইকুয়েশন আছে, আমরা সবাই পারি ইকুয়েশনটা, যে S = W × 1000 M × V। এইখানে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে যে কোনটা কিভাবে আছে আসলে। মনে রাখবেন যেখানে ডাব্লুটা হলো গ্রামে প্রকাশিত ভর, এমটা হলো আণবিক ভর, ভিটা হলো মিলিলিটার এককে আয়তন, বা এই সূত্রকে আপনি এইভাবে লিখতে পারেন W = SMB/1000। এই সূত্র আমাদের খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সিকিউতে গ নাম্বার কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। এর চেয়ে আরও অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে। এখন আরেকটা বিষয় আমি লিখছি, দেখেন যদি আয়তন ভিকে লিটার এককে ধরি তখন মোলারিটি হবে, ধরেন এই যে এখানে যে আয়তন আমি ভি নিয়েছিলাম, এই ভিকে কিন্তু আমি মিলিলিটার এককে নিয়েছিলাম, কিন্তু আমি এই ভিকে যখন লিটার এককে ধরি তখন মোলারিটির সূত্রটা হবে, মনে রাখবেন S = W/M × V, মনে রাখবেন সবাই W/M × V, ঠিক আছে, যখন আমি আয়তনটাকে লিটার এককে ধরবো। এখন ধরেন আমরা জানি মোল সংখ্যা নির্ণয়ের সূত্র জানি, মোল সংখ্যা নির্ণয়ের সূত্র কি জানি, N = W/M। এটা আমরা সবাই জানি, আশা করি এটা আমরা সবাই জানি। তাহলে যেখানে ডাব্লুটা হলো গ্রামে প্রকাশিত ভর, এমটা হলো আণবিক ভর। এখন কি আসলো, এখন হলো মোলারিটি আর মোল সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আছে। মোলারিটি আর কার মধ্যে, মোল সংখ্যার মধ্যে। মোলারিটি আর মোল সংখ্যার মধ্যে সম্পর্কটা কীরকম, আমরা মোলারিটি জানি W/M × V, যখন এই ভিকে লিটার এককে নিব, মিলিলিটার না নিয়ে। এখন একটু খেয়াল করেন তো সবাই, এই W/M মানে কি, বা এটাকে এইভাবে লিখতে পারেন W/M × 1/V। W/M কিন্তু আমরা জানি N, এই যে W/M মানে কি N, তাহলে W/M এর জায়গায় আমি কি লিখতে পারি, N লিখতে পারি, সাথে 1/V। তাহলে আলটিমেটলি আমরা পাইলাম S = N/V, বা N = কি পেলাম, SB। এই সূত্রটা কেন লিখে দিলাম আমি, এই সূত্র দিয়ে অনেক এমসিকিউ থাকবে, এমসিকিউর জন্য লিখে দিয়েছি, ঠিক আছে। ধরেন সাপোজ এই সূত্রের প্রয়োগটা আমি একটু, আচ্ছা পুরো খাতা দেখতে পাচ্ছেন না, আমি পুরো খাতা, ওকে ঠিক আছে। দেখেন আমি ওই সূত্র N = কি পাইছি, আমি SB পাইছি। এই সূত্রের প্রয়োগটা আমি একটু সুন্দর করে দেখাই দিচ্ছি। আচ্ছা পুরো খাতা এখন দেখতে পাবেন আশা করি। 0.20 মোলার সোডিয়াম বাইকার্বনেট এর 125 মিলি দ্রবণের মোল সংখ্যা কত? আমরা জানি মোল সংখ্যা নির্ণয় সূত্র N = SB। কীভাবে বুঝলেন, দেখেন এখানে এস এর মান দেওয়া দিছে, এস এর মান কত দেওয়া দিছে, 0.20 মোলার। আর এক্ষেত্রে যখন ভিটা নেবেন, ভিকে অবশ্যই লিটার এককে নিতে হবে। এখানে মিলিলিটার দেওয়া থাকলেও এই অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই মিলিলিটারকে কি নিয়ে নেবেন, লিটারে নিয়ে নেবেন, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করে মিলিলিটারকে কে নিয়ে নেবেন, লিটারে নিয়ে নেবেন। তাহলে এখানে হবে 0.125 লিটার। তাহলে এস এর মান আমরা জানি 0.20, আর ভি পাইছি 0.125। তাহলে এটার সাথে এটা গুণ করেন, যত হবে ততই অ্যান্সার, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখতে পাচ্ছেন কিনা বা এখন বুঝতে পারছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। তাহলে অ্যান্সারটা কত হলো, 0.20 × 0.125, এটা কত হলো, এটা অ্যান্সারটা হলো 0.025। কত হয়েছে, 0.025 মোল। তাহলে এই টাইপের এমসিকিউ হলো আমরা কি করব, পারবো। এই টাইপের এমসিকিউ আসলে আমরা অবশ্যই পারবো, তাই না। এখন দেখেন মোলার দ্রবণ, আমরা মোলারিটি শিখছি, এখন শিখবো মোলার দ্রবণ। এগুলো ক নাম্বার কোশ্চেনের জন্য আসবে, ঠিক আছে। মোলার দ্রবণটা কি,
মনে রাখবেন নির্দিষ্ট তাপমাত্রা, মোলারিটিতে আমরা শিখছিলাম কি নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার বা 1000 মিলিলিটারে যত মোল দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। কিন্তু মোলার দ্রবণে মনে রাখবেন নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার বা 1000 মিলিলিটারে যদি 1 মোল দ্রবীভূত থাকে, কত মোল? 1 মোল, তাহলে তাকে আমরা কি বলবো? মোলার দ্রবণ বলবো। আশা করি সবাই ক্লিয়ার। এখন আরও কিছু আছে, সেমি মোলার দ্রবণ। আপনারা ফাইনালের অর্ধেক কি সেমিফাইনাল হয় না? অবশ্যই ফাইনালের আগে সেমিফাইনাল খেলা হয়। তার মানে মোলার দ্রবণের অর্ধেক কি সেমি মোলার দ্রবণ। মোলার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে অবশ্যই এটাও সেম, আপনারা জাস্ট লিখবেন নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যদি ফাইনালের অর্ধেক যদি সেমিফাইনাল হয় তাহলে 1-এর অর্ধেক হবে 0.5। 1 মোলের জায়গায় কী হবে? 0.5 মোল দ্রবীভূত থাকে, তাহলে তাকে সেমি মোলার দ্রবণ বলে। আশা করি সবাই বুঝতে পারছেন। যারা যারা বুঝতে পারছেন ডান লিখবেন, হ্যাঁ, বা ক্লিয়ার লিখবেন, ঠিক আছে। এরপর হলো ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণটা কি মনে রাখবেন? ডেসিমোলার হলো 10/1 মোলারের 10/1। মোলারের 10/1 মানে 1/10, অর্থাৎ 0.1 মোল। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যদি 1-এর জায়গায় কী লিখবেন? যেহেতু মোলার দ্রবণের 10/1, তার মানে 0.1 মোল দ্রবীভূত থাকে, তাহলে তাকে কি বলে? ডেসিমোলার দ্রবণ বলে। আশা করি এগুলো আর মুখস্থ করার বিষয় না, একটা পারলে বাকিগুলো সবগুলো এমনিতেই পারবেন। ওকে, সাইদুর রহমান ডান লিখছে। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন আমি আপনাদের আরও কিছু চমৎকার বিষয় নিয়ে আসছি। মোট কথা এখানে ক খ থেকে শুরু করে আমি গ ঘ সব কিছু আপনারা অ্যান্সার করতে পারবেন আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে শিখেন। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? এটা খ নাম্বার কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যে উদাহরণগুলো আসে এই উদাহরণগুলো যদি মনে রাখতে পারেন তাহলে এমসিকিউর ক্ষেত্রে বা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আপনারা অনেক আগে থাকবেন। কারণ এখান থেকে অ্যাডমিশন টেস্টে বা এমনি এইচএসসি এক্সামে অবশ্যই এমসিকিউ কোশ্চেন দেয় বা এখানে খ নাম্বার অনুধাবনমূলক কোশ্চেন দেয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মনে রাখবেন যেসব কঠিন রাসায়নিক পদার্থকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। কী অবস্থায় পাওয়া যায়? বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এবং এরা বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। 3টা পয়েন্ট মনে রাখবেন, যেসব কঠিন রাসায়নিক পদার্থকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং এরা বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, এবং যাদের দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে তাদেরকে আমরা কি বলবো? এক কথা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এর উদাহরণগুলো কী কী? যেমন এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ মনে রাখলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ আর মনে রাখতে হবে না, কারণ এমসিকিউর ক্ষেত্রে একটা মনে রাখলে বাকি যা থাকবে সবই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এইভাবে টেকনিক্যালি মনে রাখবেন। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ কি? অনার্দ্র সোডিয়াম কার্বনেট, ক্যালাসিত অক্সালিক অ্যাসিড। ক্যালাসিত কেন বলছি? অক্সালিক অ্যাসিডের সাথে পানি আছে, এই কারণে বলছি ক্যালাসিত অক্সালিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো কি? এগুলো সবই হলো বাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, ঠিক আছে। এখন হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। মনে রাখবেন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ঠিক উল্টোটা। তাহলে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞাটা আবার একটু বলি আমরা সবাই। যেসব কঠিন রাসায়নিক পদার্থকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এর যারা বাতাসের অক্সিজেন সহ জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না এবং যাদের দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে তাদেরকে আমরা বলছিলাম প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ঠিক উল্টো। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কী হবে? যেসব কঠিন রাসায়নিক পদার্থকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, কি এটা ঠিক উল্টাটা, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না এবং এরা বাতাসের অক্সিজেন সহ জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এবং যাদের দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে না তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে অবশ্যই আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। আশা করি এই জিনিসটাও সবাই বুঝতে পারছেন, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা তোমাদের পার্টে, আমি কিন্তু এখন পার্টে পড়াইতেছি, অর্থাৎ প্রথম ভাগে থেকে যে সৃজনশীলটা আসে ওইটা আগে আমি শেষ করতেছি। পিপিএম, পিপিএম মানে কি? পার্টস পার মিলিয়ন। এখানে মনে রাখবেন পিপিএমটা 1 লিটার, এই সংজ্ঞাটা সবাই মনে রাখবেন। আমি কোনো শর্টকাট কোনো কিছুই শেখাবো না, আমি সংজ্ঞায় থেকে আপনাদের ম্যাথ করা শেখাবো। মনে রাখবেন আমি সংজ্ঞায় থেকে কীভাবে ম্যাথ করে ওই বিষয়টা আমি শেখাবো। 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে তাকে কি বলে? পিপিএম বলে। 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকবে সেই সংখ্যাকে আমরা কি বলবো? পিপিএম বলবো। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে আমি একটা জিনিস আপনাদের লিখে দিছি, মোলারিটি জানা থাকলে প্রশ্নে দেওয়া আয়তনের কোনো ভূমিকা নেই। এই জিনিসটা সবাই মনে রাখবেন। কেন আমি এই বিষয়টা লিখে দিছি যে মোলারিটি যদি জানা থাকে প্রশ্নে দেওয়া আয়তনের কোনো ভূমিকা নেই। সাপোজ আপনাদের একটা
এটার মানে এক্সাম্পলটা আমি এখানে করে রাখছি যে 0.1 মোলার 100 মিলি পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণের পিপিএমে ঘনমাত্রা কত, ঠিক আছে। যে 0.1 মোলার, এই দেখেন আমাদের মোলারিটিটা জানা আছে, কারণ আমরা জানি মোলারিটির একক হলো মোলার, তার মানে এসের মানটা জানা আছে। তো এসের মান যদি জানা থাকে তাহলে প্রশ্ন দিয়ে আয়তন ওর কোনো ভূমিকা আছে না, নাই, তাহলে এই আয়তনটা আগে ক্রস দিয়ে রাখবেন, ঠিক আছে। এখন পিপিএমে ঘনমাত্রাটা নির্ণয় করবেন। যারা ক্লাসটা বুঝতে পারছেন অবশ্যই আমাকে একটু ভাইয়া বা আপুরা একটু বলবেন যে ভাইয়া আমি ক্লাসটি বুঝতে পারছি, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করতে মজা পাবো। আর আজকে আমার মনটা খুবই ভালো, সো আমি ক্লাসটা নিয়েও মজা পাবো যদি আপনারা কমেন্টে জানান যে ভাইয়া বুঝতে পারছি বা ডান, হ্যাঁ ক্লিয়ার সব কিছু, ঠিক আছে। তাহলে আমি কি বলছিলাম, মোলারিটি জানা থাকলে প্রশ্নে দেওয়া আয়তনের কোনো ভূমিকা নেই, তার জন্য আমি এই এক্সাম্পলটা সামনে নিয়ে আসছি। 0.1 মোলার, মোলারিটি জানা আছে, তার প্রশ্নে দেওয়া আয়তনের কোনো ভূমিকা নেই। 0.1 মোলার মানে কি, 0.1 মোলার মানে হলো 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে, দ্রব মানে পটাশিয়াম হাইড্রক্সাইড, এক্ষেত্রে দ্রব পটাশিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড আছে 0.1 মোল, ঠিক আছে, 0.1 মোল। ওকে, থ্যাংক ইউ। আমি বলছি 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে পিপিএম বের করার সংজ্ঞাটা কী লিখছিলাম, যে 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব দ্রবীতে থাকে, আমি কোনো শর্টকাট নিয়ম শেখাবো না, আমি সংজ্ঞায় থেকে আপনাদের ম্যাথ করা শেখাবো। তাহলে কী হয়েছে, 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে পটাশিয়াম হাইড্রক্সাইড আছে এত মোল, মোলকে আমি ফার্স্টে গ্রামে নিব, গ্রামকে যদি আমি মিলিগ্রামে নিতে পারি তাহলে সেটা কি হয়ে যাবে, পিপিএম হয়ে যাবে। দেখেন আমি মোলকে কীভাবে গ্রামে নিব, আমরা জানি মোল সংখ্যা নির্ণয়ের সূত্র হলো N=W/M, তাহলে W= আমরা কি জানি NM, N এর মান কত 0.1, M কি, M হলো আণবিক ভর, কার আণবিক ভর হবে, অবশ্যই পটাশিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর। পটাশিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর কত, পটাশিয়াম হলো 39 প্লাস অক্সিজেন কত 16 প্লাস হাইড্রোজেন কত 1, তাহলে 39 আর 1 40, 40 আর 16 কত 56, তাহলে এটার ভরটা হবে 56। তাহলে 0.1 ইন্টু 56 মানে কি, অবশ্যই এখানে 5.6 গ্রাম হবে, কিন্তু গ্রামে নিলে তো হবে না পিপিএম এককটা, পিপিএম এককের সংখ্যা অনুযায়ী আমরা জানি যত মিলিগ্রাম থাকবে, তাহলে সুন্দর করে এক্ষেত্রে 5.6 ইন্টু 1000 দিয়ে, আমরা জানি 1000 মিলিগ্রামে 1 গ্রাম, এখন 1000 দিয়ে গুণ দিয়ে গ্রাম থেকে আমরা মিলিগ্রামে নিয়ে নিলাম, তখন ওইটা কি হয়ে গেল, তখন ওইটা হয়ে গেল হলো পিপিএম। তাহলে এখানে কী হবে 5600 পিপিএম, তার মানে আমরা কোনো মানে সংজ্ঞায় থেকে আমরা ম্যাথটা করতে পারলাম, ঠিক আছে। আশা করি সবাই এই ম্যাথটা এই নিয়মে করবেন, কারণ আপনারা যদি সংজ্ঞা যেভাবে শিখছেন এই নিয়মে যদি ম্যাথটা করেন সারা জীবন মনে থাকবে। তাছাড়া ওই শর্টকাট যে সূত্রটা বইয়ে দেওয়া আছে বা যেখানে দেওয়া আছে ওইটা আবার ভুলে যাবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমি যারা এই ম্যাথটা বুঝছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ, বা ডান, এটা লিখলেই হবে যে ডান। ওকে, আমি পরবর্তী টপিকসে যাই। পিপিএম হয়ে গেল। এখন ওয়ালাইকুম আসসালাম আপু, আফরোজাইতে আচ্ছা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের পার্ট এর আমি একটা নমুনা প্রশ্ন করে রাখছি, ওই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। কি বলছে দেখেন কোশ্চেনটা, প্রথম পাত্রে 200 মিলি 0.2 মোলার দ্বিক্ষারকীয় অম্ল, দ্বিক্ষারকীয় অম্ল মানে কি মনে রাখবেন। ওকে, হানজালা খান লিখছে ডান ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। মাসুক ইসলাম আমাকে ওয়ালাইকুম আসসালাম দিছে, আচ্ছা ঠিক আছে মাসুক ইসলাম, তোমাকে আমি সালাম দিছিলাম এক আপুকে, তুমি যেহেতু ওয়ালাইকুম আসসালাম বলছো আমি তোমাকে সালাম দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম, ঠিক আছে, ক্লাসটি জয়েন করো। ওকে, দেখো প্রথম পাত্রে 200 মিলি 0.2 মোলার দ্বিক্ষারকীয় অম্ল, দ্বিক্ষারকীয় অম্ল বলতে কী বোঝো জানো, অম্ল মানে কি, অম্ল মানে হলো অ্যাসিড, দ্বিক্ষারকীয় মানে কি, একটা দ্বিক্ষারকীয় মানে মনে রাখো এখানে H2 থাকবে, অর্থাৎ হাইড্রোজেন H2SO4। দ্বিতীয় পাত্রে 300 মিলি 0.3 মোলার এক ক্ষারকীয় অম্ল, এক অম্লেয় ক্ষার, এক অম্লেয় ক্ষার মানে কি তোমার লাস্টে মনে রাখবা এই যে OH একটা আছে, এটা হলো এক অম্লেয় ক্ষার। দ্বি অম্লেয় ক্ষার কোনটা, OH এখানে দুইটা থাকতো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে প্রথম পাত্রে 200 মিলি 0.2 মোলার দ্বিক্ষারকীয় অম্ল, দ্বিতীয় পাত্রে 300 মিলি 0.3 মোলার এক অম্লীয় ক্ষার, এবং তৃতীয় পাত্রে 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণ আছে। এটা চট্টগ্রাম বোর্ড 2019 আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমার কাছে মনে হয়েছে এই টাইপের কোশ্চেনগুলো আসবে, হালকা একটু ঘোরাই দিতে পারে, কিন্তু মনে রাখবেন এই টাইপের কোশ্চেনগুলো 100% দিবে, ঠিক আছে। ওকে, কি বলছে গ নাম্বার কোশ্চেনে বলছে যে আপনার গ নাম্বার কোশ্চেনে কী বলছে, গ নাম্বার কোশ্চেনে বলছে তৃতীয় পাত্রের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে নির্ণয় করো।
তৃতীয় পাত্রের দ্রবণের ঘনমাত্রা, তৃতীয় পাত্রে কী ছিল, তৃতীয় পাত্রে ছিল 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণ ছিল তৃতীয় পাত্রে। আমি বলছিলাম 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণ আছে, 0.2 মোলার। এখানে একটা জিনিস আমার লিখতে ভুলে গেছিলাম, 50 মিলি, মনে রাখবেন 50 মিলি 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণ ছিল আপনার তৃতীয় পাত্রে। এখন বলছে তৃতীয় পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। তৃতীয় পাত্র ছিল আমাদের, তৃতীয় পাত্রে ছিল 50 মিলি 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড। এই তৃতীয় পাত্রের দ্রবণের ঘনমাত্রাকে ppm এককে নির্ণয় করতে বলছে। আমি বলছিলাম শুরুতেই বলছিলাম যে একজন বলছে স্যার ক্লাসটি কি পরে পাবো, আপনি ক্লাসটি পাবেন, কিন্তু আমি আশা করি যে ক্লাসটি এখনই আমার সাথে সাথে আপনারা বুঝে নেন এবং কমেন্টে আমাকে জানান কোন বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন না। আচ্ছা, তৃতীয় পাত্রে ছিল 50 মিলি 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড, একে ppm এককে নির্ণয় করতে বলছে। আমি বলছিলাম ppm এককে নির্ণয় করার ক্ষেত্রে বা ঘনমাত্রা যদি মোলারিটি যদি দেওয়া থাকে এবং আয়তন যদি দেওয়া থাকে, মোলারিটি যদি জানা থাকে আর আয়তন যদি সাথে দেওয়া থাকে, ওই আয়তন অগ্রাহ্য হবে, অর্থাৎ ওই আয়তনকে আমরা কী করবো না, গণ্য করব না। এটা আমি শুরুতে লিখে নিয়েছিলাম। তার মানে 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড, 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড মানে কি 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে, দ্রব বলতে এখানে নাইট্রিক অ্যাসিড, 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে নাইট্রিক অ্যাসিড আছে 0.2 মোল। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এই মোল সংখ্যাকে কীভাবে আমি মিলিগ্রামে নিব, তাহলে মোলারিটি, তাহলে ppm হয়ে যাবে। আমি আপনাদের শিখাইছিলাম একটা ম্যাথ, তাহলে একে আগে আমি গ্রামে নিতে পারবো, কারণ আমরা মোলারিটির ppm এর সংখ্যা শিখছিলাম যে 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব, তাহলে আমরা 1 লিটার বা 1000 মিলিলিটার দ্রবণে মোল পাইছি, মোলকে ফার্স্টে গ্রামে নিব। আমরা জানি গ্রামে নিতে হলে এই একে আণবিক ভর, নাইট্রিক অ্যাসিড আণবিক ভর 63 দিয়ে আমি গুণ করে দেবো, গ্রাম হয়ে গেল। কি হয়ে গেল? গ্রাম। এই গ্রামকে আবার কে নিতে হবে আমাদের? মিলিগ্রাম। গ্রাম থেকে মিলিগ্রাম নিতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে যখন গুণ করবেন তখন ওইটা হয়ে যাবে, অ্যান্সারটা যত হবে ওইটা হয়ে যাবে তখন ppm। তাহলে দেখেন আমরা অ্যান্সারটা করি, কত হয়ে গেল অ্যান্সারটা দেখি একটু। আচ্ছা, কি বলছেন কমেন্টে? আচ্ছা, তাহলে দেখেন 0.2 ইন্টু 63 ইন্টু 1000 কত হয়েছে? মানটা হয়েছে 12600। যখন 12600 হলো তখন ওটা ppm এককে হয়ে গেল। আশা করি এই নিয়মে ppm এককে যাই বলে, ppm এককে যাই বলবে বা ppm এককে কোনো কিছু নির্ণয় করতে বলে এই নিয়মটা ফলো করবেন। এই নিয়মটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, বা আমি নিজে এই নিয়মটাই করাই, আমাদের সাজেস্ট করি। আচ্ছা, পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে? তাহলে গ নাম্বার ম্যাথ একদম সিম্পল, আমরা পেরে যাব, 3 এ 3 পাবো ইনশাল্লাহ। ppm এককে অবশ্যই একটা ম্যাথ দিবে, মনে রাখবেন। এখন কি বলছে? প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্র দ্রবণকে তৃতীয় পাত্রের দ্রবণ দ্বারা পূর্ণ প্রশমিত করা সম্ভব হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা যে পারবেন তার জন্য মনে রাখবেন 4 মার্ক সে কনফার্ম পাবেন, যেভাবে অঙ্কটা ঘুরায় আসুক 4 মার্ক সে কনফার্ম অবশ্যই পাবেন। দেখেন, তাহলে মনে রাখবেন যে এক্ষেত্রে প্রশমন বিক্রিয়া মানে কি? প্রশমন বিক্রিয়া মানে অ্যাসিড আর ক্ষার। তার মানে প্রথম আর দ্বিতীয় পাত্রে কী ছিল? প্রথম পাত্রে ছিল দ্বিক্ষারিক অম্ল আর দ্বিতীয় পাত্রে ছিল এক অম্লীয় ক্ষার। দ্বিক্ষারিক অম্ল থাকা মানে কি? দ্বিক্ষারিক অম্ল থাকা মানে সালফিউরিক অ্যাসিড। তাহলে প্রশমন বিক্রিয়াটা আগে আমি পূর্ণ করে নিই। প্রশমন বিক্রিয়া প্রথম আর দ্বিতীয় পাত্র আগে করব, প্রশমন বিক্রিয়াটা ঘটাবো, এরপর যে অবশিষ্ট থাকবে তার সাথে আমি তৃতীয় পাত্রটা মিক্সচার করব, এরপরে দেখব যে পূর্ণ প্রশমিত হচ্ছে কিনা। এটাই বলছে আমাদের আজকের মানে এই কোশ্চেনটা, হ্যাঁ এটাই বলছে। তাহলে সালফিউরিক অ্যাসিড আর দ্বিতীয় পাত্রে ছিল এক অম্লীয় ক্ষার অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইডকে যখন বিক্রিয়া করব এখানে অবশ্যই সোডিয়াম সালফেট হবে। কেন এখানে সোডিয়াম সালফেট? Na2 হলো, এখানে সালফেট হলো। মনে রাখবেন সংকেত লেখার সময় অর্জজনী গেছে ওর কাছে, অর্জজনী আসছে ওর কাছে, ঠিক আছে। আর পানি, আমরা জানি প্রশমন বিক্রিয়া অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে Na2 এখানে আমি 2 দিয়ে দেবো, ওকে। তার মানে আমি দেখতে পেলাম যে 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমন করে। এখন আমি এই বিক্রিয়াগুলো কী করব? এই বিক্রিয়াগুলো ক্যালকুলেশন করব। কীরকম ক্যালকুলেশন করব? এখানে কি বলছিল? ফার্স্টে বলছিল 200 মিলি 0.2 মোলার দ্বিক্ষারিকীয় অম্ল। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করে নিব যে ও আসলে কত মোল ছিল, ঠিক আছে। আমরা একটু দেখি ক্যালকুলেশনটা করি। তার প্রথম পাত্রের ক্ষেত্রে আমরা কী লিখব? প্রথম পাত্রের ক্ষেত্রে বা প্রথম পাত্রের বেলায় 200 মিলি 0.2 মোলার, হ্যাঁ, দ্বিক্ষারিকীয় অম্ল। তাহলে 0.2 মোলার মানে কি জানেন? 0.2 মোলার মানে হলো 1000 মিলি 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড
দ্রবণ ইকুইভ্যালেন্স টু 0.2 মোলার 0.2 মোল নাইট্রিক অ্যাসিড। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। তাহলে কি লিখছি আমি 0.2 মোলার থাকা মানে কি 0.2 মোলার থাকা মানে 1000 মিলি 0.2 মোলার সালফারিক অ্যাসিড দ্রবণে অম্ল আছে 0.2 মোল নাইট্রিক অ্যাসিড নেই, এখানে হবে সালফারিক অ্যাসিড। হ্যাঁ, মানে সালফারিক অ্যাসিড প্রথম পাত্রে তো সালফারিক অ্যাসিড ছিল, তাহলে 1000 মিলি 0.2 মোলার সালফারিক অ্যাসিড দ্রবণে অম্ল আছে 0.2 মোল সালফারিক অ্যাসিড। তাহলে আমরা কি লিখব, পরবর্তীতে লিখব সুতরাং 200 মিলি 0.2 মোলার। আমাদের কিন্তু চাইছিল যে 200 মিলিতে কত, কারণ প্রথম পাত্রে আপনারা একটু খেয়াল করবেন, প্রথম পাত্রের ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন যে 200 মিলিতে কত ছিল, এটাই এই হিসাবটা আমাদের একটু বের করে নিতে হবে। তাহলে আমরা কি লিখব, 200 মিলি 0.2 মোলার সালফারিক অ্যাসিড দ্রবণে অম্ল আছে, তাহলে কী হবে 0.2 ইন্টু 200 ভাগ 100 মোল সালফারিক 1000 মোল সালফারিক। ঠিক আছে, তাহলে আমি এটা একটু ক্যালকুলেশন করে রাখি। তাহলে 0.2 ইন্টু 200 ভাগ 1000 কত হয়, আমাদের হলো 0.04 মোল। তাহলে আমরা হিসাব করে কী পেলাম, প্রথম পাত্রের ক্ষেত্রে 0.04 মোল সালফারিক অ্যাসিড ছিল, দ্বিক্ষারিক অম্ল মানে সালফারিক অ্যাসিড ধরে নিছি আমরা। ঠিক আছে, এখন দ্বিতীয় পাত্রের বেলা কী ছিল, তাহলে দ্বিতীয় পাত্রে আমাদের ছিল 1 অম্লীয় ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, তো দ্বিতীয় পাত্রে ছিল 300 মিলি 0.3 মোলার 1 অম্লীয় ক্ষার। তাহলে আমি 0.3 মোলার থাকা মানে কি 1000 মিলি 0.3 মোলার দ্রবণে ক্ষার আছে, খুবই চমৎকার কোশ্চেন, 0.3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এরপর বলছিল আমাদের কোশ্চেনে বলছে 300 মিলিতে কত ছিল, 300 মিলিতে আগে আমি বের করে নিব এখন। সুতরাং 300 মিলি 0.3 মোলার দ্রবণে ক্ষার আছে কত, তাহলে 0.3-র সাথে 300টা উপরে চলে যাবে আর নিচে কত আসবে 1000, এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এটা একটু কাজ করি আমরা, 0.3 ইন্টু 300 ভাগ 1000 কত হলো আমাদের 0.09 মোল। তাহলে কত পেলাম 0.09 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমি একটু খেয়াল করি, এই যে এই জিনিসটা প্রশমন বিক্রিয়া যে করাইছিলাম সালফারিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে, দেখতে পাইছিলাম যে 1 মোল সালফারিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 1 মোল সালফারিক অ্যাসিড সমান 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড পাইছিলাম। তাহলে আমি কী লিখব, সুতরাং 1 মোল সালফারিক অ্যাসিড সমান 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমি কত মোল সালফারিক অ্যাসিড পাইছিলাম, যে প্রথম পাত্রে যে ভ্যালুগুলো দিয়ে দিয়েছিল ওই ভ্যালুগুলো ক্যালকুলেশন করে আমরা পাইছিলাম হলো 0.04 মোল সালফারিক অ্যাসিড। তাহলে 1 মোলের জায়গায় আমি এখন কত লিখব, সুতরাং 0.04 মোল সালফারিক অ্যাসিড কত হবে, তাহলে 2 ইন্টু অবশ্যই 0.04 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। তাহলে এটা গুণ করলে 0.08 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা পাই। তার মানে প্রথম আর দ্বিতীয় পাত্রকে মিক্সচার করলে প্রথম পাত্রে সালফারিক অ্যাসিডের সাথে দ্বিতীয় পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার জন্য 0.08 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। ঠিক আছে, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পাইছিলাম কত, যত দেওয়া দিয়েছিল পেয়েছিলাম হলো 0.09 মোল। তাহলে অবশিষ্ট কে থাকলো, সুতরাং অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, পাইছিলাম 0.09। কত লাখ খরচ হয়েছে, অর্থাৎ সালফারিক অ্যাসিডের সাথে যখন প্রশমন বিক্রিয়া করাইছি তখন খরচ হয়ে গেছে 0.08 মোল। তাহলে থাকলো হলো আমাদের 0.1 মোল। কত পেলাম আমরা 0.1 মোল। এই যে যেটা থাকলো ওইটার সাথে এই যে যেটা অবশিষ্ট থাকলো তার সাথে তৃতীয় পাত্রের দ্রবণ দ্বারা পূর্ণ প্রশমন করা যাবে কিনা। এখন দেখেন তৃতীয় পাত্রে কিন্তু নাইট্রিক অ্যাসিড ছিল, তার মানে এটাও একটা প্রশমন বিক্রিয়া হবে। অবশিষ্ট কি আছে, নর্মালি এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে অবশিষ্ট ক্ষারই থাকে, এরপর আরেকটা পাত্র থাকে তৃতীয় পাত্র, ওখানে অ্যাসিড দেওয়া থাকে, তখন ওই প্রথম আর দ্বিতীয় পাত্র মিক্সচার করার পর যেটা অবশিষ্ট আছে ওইটার সাথে তৃতীয় পাত্রের সাথে মিক্সচার করলে ওইটা পূর্ণ প্রশমন হবে কিনা, এটা হলো আমাদের কোশ্চেন। তাহলে তৃতীয় পাত্রে ছিল 50 মিলি 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড। তাহলে তৃতীয় পাত্রের বিষয়টা আগে আমি হিসাব করে নিই। ঠিক আছে, তাহলে তৃতীয় পাত্রে কী আছে আমি খুব তাড়াতাড়ি জিনিসটা আপনাদের শেষ করে দেবো, এরপর শুধু জারণ বিজারণ পার্টটা আছে ওইটাও খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। হ্যাঁ, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি। তা তৃতীয় পাত্রে ছিল হলো আমার 50 মিলি কত ছিল কোশ্চেনটা একটু আমি দেখে নিই। তৃতীয় পাত্রে ছিল 50 মিলি 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড। তাহলে 50 মিলি 0.2 মোলার
নাইট্রিক অ্যাসিড। তাহলে তৃতীয় পাত্রের সাথে দ্বিতীয় পাত্রে যেটা প্রথম আর দ্বিতীয় পাত্রে মিক্সচার করার পর যেটা অবশিষ্ট আসেলো হলো সোডিয়াম হাইড্রক্সাইড। ওরে যখন বিক্রিয়া করব তখন আমরা দেখব যে এখানে যেহেতু অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করছে তাহলে অবশ্যই লবণ আর পানি তৈরি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম 1 মোল নাইট্রিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমন করে। এখন তৃতীয় পাত্রের বিষয়টা যে জিনিসগুলো ভ্যালুগুলো দেওয়া দিয়েছে ওইখান থেকে আমি ক্যালকুলেশন করে দেখব যে কত মোল ছিল তৃতীয় পাত্রে হিসাবকৃত মান থেকে। তাহলে আমি 50 মিলি 0.2 মোল নাইট্রিক অ্যাসিড থাকা মানে কি 1000 মিলি তৃতীয় পাত্রের ক্ষেত্রে আমি হিসাব করতেছি তৃতীয় পাত্রের ক্ষেত্রে। তাহলে কী লিখবো 1000 মিলি 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণে অম্ল আছে 0.2 মোল নাইট্রিক অ্যাসিড। তাহলে কত মিলি বলছিল 50 মিলি। তো 50 মিলিতে কত আছে এটা একটু হিসাব করে নিই। সুতরাং 50 মিলি 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণে অম্ল আছে কত হবে তাহলে 0.2 ইন্টু 50 হবে, নিচে কত হবে 1000। ঠিক আছে, তাহলে আমি এটা একটু করি। তাহলে 0.2 ইন্টু 50 ভাগ কত হবে 1000 হবে। তো কত হলো মানটা ভ্যালুটা পেলাম 0.01। কত হলো 0.01 মোল নাইট্রিক অ্যাসিড। আমার এখানে একটু ভুল হয়েছে, এই যে আমি যে এখানে ক্যালকুলেশনটা করছি দেখবেন 0.09 থেকে 0.08 বিয়োগ করলে 0.01ই হয়। ঠিক আছে, যারা যারা এই পর্যন্ত ক্লাসটা বুঝতে পারছেন অবশ্যই ক্লিয়ার বা ডান লিখে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই পর্যন্ত ক্লাসটা বুঝতে পারছেন। বা কোথাও যদি না বুঝতে পারেন আমাকে কোশ্চেন করবেন বা কমেন্টে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এই জিনিসটা বুঝতে পারিনি। ঠিক আছে, ওকে। তাহলে আমি কী পাইছিলাম অবশিষ্ট সোডিয়াম হাইড্রক্সাইড পাইছিলাম 0.01 মোল। আমি তৃতীয় পাত্রে জিনিসটা হিসাব করে পাইছি 0.01 মোল নাইট্রিক অ্যাসিডই পাইছি। এখন এই যে এখানে প্রশমন বিক্রিয়াটা করাইছি এখানে কি পাইছি 1 মোল। হ্যাঁ, নুসরাত জাহান উর্মি বলছে 0.01। ঠিক আছে, এই যে এখানে যে প্রশমন বিক্রিয়াটা করাইছি এখানে দেখতে পাইছি যে নাইট্রিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড 1 মোল। তাহলে আমরা কী লিখতে প্রশমন বিক্রিয়ার মধ্যে কী লিখতে পারি প্রশমন বিক্রিয়া। ওকে মিনহাজ আলী, থ্যাংক ইউ। প্রশমন বিক্রিয়ার মধ্যে লিখতে পারি 1 মোল নাইট্রিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড। ওকে, আচ্ছা আফরোজাইতে আপু বলছে ডান, থ্যাংক ইউ। নুসরাত জাহান উর্মি বলছে ডান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 1 মোল নাইট্রিক অ্যাসিড দ্রবণ ইকুইভ্যালেন্স টু 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে আমি কত পাইছিলাম নাইট্রিক অ্যাসিড তৃতীয় পাত্রে হিসাব করে পাইছিলাম নাইট্রিক অ্যাসিড হলো 0.01 মোল। তাহলে আমি কী লিখতে পারি সুতরাং 0.01 মোল নাইট্রিক অ্যাসিড ইকুইভ্যালেন্স টু 1 ইন্টু 0.01 মোল সোডিয়াম হাইড্রক্সাইড। 1-এর সাথে 0.01 গুণ করলে 0.01 মোল সোডিয়াম হাইড্রক্সাইডই লাগবে। তার মানে আমি কি বুঝলাম আমার অবশিষ্ট প্রথম আর দ্বিতীয় পাত্রের সাথে যখন প্রশমন বিক্রিয়াটা ঘটাইছিলাম তখন অবশিষ্ট সোডিয়াম হাইড্রক্সাইড ছিল 0.01 মোল। ওই অবশিষ্ট সোডিয়াম হাইড্রক্সাইড যখন নাইট্রিক অ্যাসিড তৃতীয় পাত্রের সাথে মিক্সচার করবো অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাবো তখন ওই 0.01 মোলই নাইট্রিক অ্যাসিড লাগবে। তার মানে বিক্রিয়াটা পূর্ণ প্রশমিত হয়ে যাবে, অর্থাৎ অ্যাসিডও অবশিষ্ট থাকবে না, ক্ষারও অবশিষ্ট থাকবে না। তার মানে এটা পূর্ণ প্রশমিত হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত বা এই ম্যাথটা অবশ্যই সবাই বুঝতে পারছেন। যারা যারা বুঝতে পারছেন এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই আমাকে একটু ডান লিখবেন বা ক্লিয়ার লিখবেন, তাহলে আমি পরবর্তী টপিক্সে এখনই আগাবো। আমি খুব শর্টকাট সময়ের মধ্যে আপনাদের জারণ বিজারণের যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ আছে আমি 10 মিনিটের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আবু তাহির লেখছে ডান, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে। আপনারা যারা লাইভ ক্লাসটা দেখছেন তারা অবশ্যই যারা না বুঝতে পারলে বলবেন যে ভাইয়া বুঝতে পারি না, আর যারা বুঝতে পারছেন অবশ্যই ডান লিখবেন বা বলবেন যে ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখেন আর কি মেহেদিকে আছে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা পার্টির যারা ক্লাসটা বুঝতে পারেন না আমি আশা করি আরেকবার যদি এই লাইভ ভিডিওটা দেখেন আপনারা সবাই, আমি এমনভাবে বুঝাইছি আপনারা সবাই অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি পার্ট বির বিষয়গুলো একটু খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে দেখাই দিব। পার্ট বিতে কি ফার্স্টে জারণ বিক্রিয়াটা আমরা ক্লাস 9-10 থেকে শিখে আসতেছি যে জারণ বিক্রিয়াটা কি। জাকিয়া সুলতানার ডান লেখছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। জারণ বিক্রিয়াটা হলো যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, এটুকু লিখলেই হয়ে যেত জারণ বিক্রিয়া। আমি কেন এত বেশি লিখছি পরবর্তীতে কাজে লাগবে, অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে।
তাহলে যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করা মানে কি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়, অবশ্যই ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, দেখো সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন সোডিয়াম প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা জানি নর্মালি যে কোনো একটা পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। যখন একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করলো তাহলে অবশ্যই ধনাত্মক চার্জের সংখ্যা বাইরে গেলো, ঠিক আছে। তার মানে কি তোমার এটা ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় তাকে জারণ বিক্রিয়া বলে। আপনারা জারণ বিক্রিয়ার ক্ষেত্রে এই সংজ্ঞাটাই লিখে দেবেন যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। ওকে, আর কে মাহাদি তুমি ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে। এখন বিজারণ বিক্রিয়াটা কি? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় তাকে বিজারণ বিক্রিয়া বলে। আমি এত বেশি কেন লিখছি? আপনারা বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এটা লিখলেই হইতো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ, তাকেই বিজারণ বিক্রিয়া বলে। ইলেকট্রন গ্রহণ করা মানে কি ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায়, কারণ ক্লোরিন যখন ইলেকট্রন গ্রহণ করলে বাম পাশে ইলেকট্রনগুলো দেখাইতে হয়, কারণ বাম পাশে লিখছি, তখন ক্লোরিন মাইনাস হয়ে যায়, তো ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় তাকে কি বলে? বিজারণ বিক্রিয়া বলে। আশা করি জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে আর কোনো সমস্যা হবে না, মানে সংজ্ঞা নিয়ে। এখন জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখবেন আমি কিছু খুবই ইনফরমেটিভ টেকনিক বা কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা দেখেন। খুবই সিম্পল, যারা পারেন তারা তো পারবেনই। মনে রাখবেন কোনো পরমাণু যখন সিঙ্গেল অবস্থায় থাকবে তখন তার জারণ মান শূন্য। যেমন অক্সিজেন সিঙ্গেল অবস্থায় থাকা মানে কি অক্সিজেন জারণ মান শূন্য, নাইট্রোজেন সিঙ্গেল থাকা মানে কি জারণ মান শূন্য, যে কোনো কিছু ক্লোরিন সিঙ্গেল অবস্থায় থাকা মানে কি ক্লোরিনের জারণ মান শূন্য। এখন আরিফ ভাইয়ার ইজি টেকনিক জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখবেন যৌগ হিসাবে যখন থাকবে ধাতুগুলা যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে তার জারণ মান তত, ঠিক আছে। মনে রাখবেন ধনাত্মক মান হবে, সাপোজ সোডিয়ামের যখন যৌগ হিসাবে থাকবে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের জারণ মান কিন্তু +1 থাকে, বা ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম কিন্তু জারণ মান +2 থাকে, ঠিক আছে। অর্থাৎ ধাতুগুলা যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে তার জারণ মান তত, সামনে প্লাস, শুধু ধনাত্মক জারণ মান হবে। অধাতুগুলা তাহলে সোডিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামের জারণ মান +1, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়ামের জারণ মান +2, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়ামের জারণ মান +3। একইভাবে ক্লোরিন অধাতুগুলা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে তার জারণ মান তত, কিন্তু সামনে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে। এটাই মনে রাখবে। এই কারণে ক্লোরিনের জারণ মান হয় -1, অক্সিজেনের হয় -2, সোডিয়ামের হয় +1, ক্যালসিয়ামের হয় +2, পটাশিয়ামের হয় +1। বুঝতে পারছেন? এটা হলো খুব ইজি একটা টেকনিক, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তাহলে ধাতুগুলো যে কটা ইলেকট্রন ত্যাগ করবে তার জারণ মান তত, সামনে প্লাস, অধাতুগুলো যে কটা ইলেকট্রন গ্রহণ করবে তার জারণ মান তত, সামনে মাইনাস। কখন? যখন এগুলো যৌগ হিসাবে থাকবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার আশা করি সবাই। ওকে, এখন আমি পরবর্তী টপিকসে যাচ্ছি। কিছু গুরুত্বপূর্ণ কিছু যৌগের জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার নাম কি? আশা করি সবাই পারেন এখন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার নাম কি? পটাশিয়াম ডাইক্রোমেট এটার নাম কি? অক্সালিক অ্যাসিড। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কেন্দ্রীয় পরমাণু কি? ম্যাঙ্গানিজ। এই পটাশিয়াম ডাইক্রোমেটে কেন্দ্রীয় পরমাণু কি? ক্রোমিয়াম। এগুলোর জারণ সংখ্যা অবশ্যই জানতে হবে, সামনে আয়ন ইলেকট্রন প্রতিযোগিতা সমতাকরণ করতে হলে অবশ্যই এগুলোর জারণ মান আমাদের জানতে হয়। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে KMnO4 মনে করি ম্যাঙ্গানিজের জারণ মান, যেহেতু কেন্দ্রীয় পরমাণু এক্ষেত্রে ম্যাঙ্গানিজ, তাহলে মনে করি যার জারণ সংখ্যা বের করতে বলবে তার জারণ সংখ্যাকে আমি অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় পরমাণুরই জারণ সংখ্যা বের করতে হয়। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিজ আছে, এই কারণে যারটা বের করবেন তাকে মনে কী ধরবেন? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা X ধরবেন। একদম সিম্পল, অনেকে পারেন, এই কারণে খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিব। তাহলে বাকি রইল কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ সংখ্যা X ধরছি। তাহলে পটাশিয়ামের কত? আমি বলছিলাম পটাশিয়াম ধাতুগুলোর ক্ষেত্রে যে কটা ইলেকট্রন ত্যাগ করবে তার জারণ মান তত। পটাশিয়াম যেহেতু একটা ধাতু, একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে পটাশিয়াম জারণ মান 1 +1, সামনে একটা পরমাণু আসছে, সামনে প্লাস দিব। ম্যাঙ্গানিজ এটা বের করতেছে, এই কারণে X ধরবো, কারণ X ধরে নিছি। এরপর আরেকটা পরমাণু আসছে মানে সামনে প্লাস দিলাম। অক্সিজেন অধাতু, এই কারণে ও 2টা ইলেকট্রন গ্রহণ করে, মানে কি ওর হবে -2 × 4 = 0। তাহলে আমরা কত পেলাম? 1 + X - 8 = 0। তাহলে X - 7 = 0। তো X কত? +7। তার মানে আমি কি পেলাম? পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান কত পাইছি? +7। একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেটে খেয়াল করেন, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে হবে, Cr2O7। ক্রোমিয়ামের জারণ সংখ্যা মনে X ধরলাম। তাহলে কত হলো? পটাশিয়ামের হলো 1, তাহলে আছে কয়টা? 2টা। তাহলে 1 × 2, সামনে একটা পরমাণু আসছে মানে সামনে প্লাস দিব। ক্রোমিয়াম কত ধরে নিছি? X ধরে নিছি। আছে কয়টা? 2টা। X ক্রোমিয়াম 2,
এখন এক্স ইন্টু টু দিছি, সামনে একটা পরমাণু আসছে মানে সামনে প্লাস দিব, অক্সিজেন কত -2 আসে কয়টা 7টা ইন্টু 7 ইকুয়ালস টু 0। তার মানে এখানে কী হবে 1 ইন্টু 2 মানে 2, এক্স ইন্টু 2 মানে 2x, -2 ইন্টু 7 মানে -14 ইকুয়ালস টু 0। তার মানে এখানে হবে 2x - 12 ইকুয়ালস টু 0, 2x ইকুয়ালস টু 12, x ইকুয়ালস টু +6। তার মানে ক্রমে আমার জারণ সংখ্যা কত হবে +6। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। একে অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ সংখ্যাটা বের করে নেবেন। এখন আমি কিছু জারক পদার্থ কাকে বলে এটা মনে রাখবেন যে জারণ বিক্রিয়া দেয়, জারণ বিজারক একই বিষয় আর বিজারণ জারক একই বিষয়, অর্থাৎ যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক পদার্থ বলে। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে কারা? যারা বিজারণ বিক্রিয়া দেয়। ঠিক আছে, তার মানে জারক আর বিজারণ একটা অপরের পরিপূরক। একইভাবে আপনার বিজারক আর জারণ একটা অপরের পরিপূরক। ঠিক আছে, তো জারক পদার্থ আছে কিছু মনে রাখবেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরিক ক্লোরাইড। ওরা কী করে? ওরা প্রত্যেকে ইলেকট্রন কী করে? প্রত্যেকে ইলেকট্রন গ্রহণ করে ওরা। ঠিক আছে, এখন বিজারক পদার্থ কি? যেসব পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক পদার্থ বলে। যেমন অক্সালিক অ্যাসিড আছে, ফেরাস সালফেট ইলেকট্রন ত্যাগ করে, ফেরাস সালফেট থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক সালফেট হয়ে যায়। এরপর আছে তোমার হাইড্রোজেন পারক্সাইড। ঠিক আছে, ও জারক পদার্থ বিজারক পদার্থ ও বই হিসাবে আচরণ করে। আশা করি এটাও বুঝতে পারছেন। এখন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ মনে রাখবেন, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন থাকবে, গ নম্বর কোশ্চেন, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। যা জানতে হবে এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে হলে। জারক পদার্থ আমাদের চিনতে হবে, জারক পদার্থের কোন জারক পদার্থ। আমি জাস্ট 2টা জারক পদার্থ লিখে দিছি, আপনাদের এই 2টা দিয়েই যাবতীয় যত কোশ্চেন দেয় অ্যানালাইসিস করে দেখবেন যে এই 2টাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। এই কারণে আমি এই 2টাই আপনাদেরকে শিখিয়ে দেবো। তো জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে আপনাদের সিলেবাসে দেখবেন, আর সিলেবাসে যা আছে আমি ওইগুলোই পড়াচ্ছি। সিলেবাসে ক্ষারীয় মাধ্যমটা নেই, এই কারণে আমি শুধু অম্লীয় মাধ্যম নিয়ে কাজ করব। তো আপনার জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে আমি একটু আগে বের করে নিয়েছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যেহেতু কেন্দ্রীয় পরমাণু ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা ছিল +7, একটু আগে আমি বের করে নিয়েছিলাম। ও কী করে? ও 5টা ইলেকট্রন গ্রহণ করে। তো ম্যাঙ্গানিস যদি +7 থেকে 5টা ইলেকট্রন গ্রহণ করে বিক্রিয়া শেষে অবস্থা তাহলে +2 হবে। ঠিক আছে, অবশ্যই +2 হবে, আশা করি বুঝতে পারছেন। আবার পটাশিয়াম ডাইক্রোমেট অম্লীয় মাধ্যমে ওর একটি ক্রোমিয়ামের জারণ মান আমরা বের করেছিলাম +6। একটি ক্রোমিয়াম হলো 3টা ইলেকট্রন গ্রহণ করে, একটি ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে। ক্রোমিয়াম একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, একটাই যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ওর হওয়ার কথা ছিল ক্রোমিয়াম 3+। ঠিক আছে, এখন যদি আমি 2টা ক্রোমিয়াম হিসাব করি তাহলে কী হবে? 2 ক্রোমিয়াম, আর এখানে কী হবে 3 × 2 তার মানে 6 ইলেকট্রন, এখানে কী হবে 2 ক্রোমিয়াম 3+। এই কারণে একটা ক্রোমিয়ামের জারণ মান +6 হয়েছে। এটা অনেকে উল্টাপাল্টা লাগাই ফেলে, একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন গ্রহণ করে। আমি এটা এখানে ছিল কি পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে 2টা ক্রোমিয়াম ছিল, কারণ 2টা 6টা ইলেকট্রন গ্রহণ করে 2 ক্রোমিয়াম 3+ শেষে বিক্রিয়া শেষে অবস্থাটা দাঁড়াবে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে আমাকে ডান লিখে যাবেন। ঠিক আছে, বা ক্লিয়ার স্যার এটা লিখবেন। ওকে, এখন বিজারক পদার্থ আমরা কি শিখবো? বিজারক আপনাদের কমেন্টটা আমি জানাটা আমার খুবই প্রয়োজন, কারণ আমি পড়ে গেলাম আপনারা কিছুই বুঝলেন না। এই পড়ানোর কোনো দাম নাই, বা আসলে এই পড়ানোর কোনো দাম নাই। আমি কিন্তু পড়ানোর সময় আমি কথাবার্তা খুবই কম বলি। আমি জাস্ট জানতে চাই যে আমি সর্বোচ্চ দিয়ে ট্রাই করি আপনারা যাতে ক্লাসটা বুঝতে পারেন। আর যারা বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি ক্লাসটা করে একটু মজা পাবো। আর মাত্র 7 মিনিটের মধ্যে আমি ক্লাসটা শেষ করে দেবো। ঠিক আছে, ওকে, নুসরাত জাহান উর্মি ডান লিখছে, থ্যাংক ইউ। আর যারা বুঝতে পারছেন অবশ্যই ভাই আপুরা আপনারা একটু ক্লিয়ার বা ডান লিখে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার ক্লাসটা মনোযোগ দিয়ে করছেন বা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি আমি মনে করি যদি আপনারা না বুঝতে পারেন, আমার নিজেকে ব্যর্থ মনে হবে যে না আমি বুঝাইতে পারিনি, আমার নিজেকে প্রচুর ব্যর্থ মনে হবে। এই কারণে কারণ আমি যে কোনো ক্লাস আমি খুব ডেডিকেটেড থাকি, আপনাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করি আপনারা যাতে বুঝতে পারেন। সেই কারণে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যারা বুঝতে পারতেছেন অবশ্যই ক্লিয়ার বা ডান স্যার এটা লিখে দেবেন কমেন্টে। ঠিক আছে, আমার জন্য তাহলে সুবিধা হয় ক্লাসটা নিতে। ওকে, চলেন আমরা পরবর্তী ক্লাসে যাই। হানজালা খান, থ্যাংক ইউ ভাইয়া, ডান লিখছে। বিজারক পদার্থ কি? অক্সালিক অ্যাসিড একটা বিজারক পদার্থ। অম্লীয় মাধ্যমে কি করে? প্রাথমিক জারণ সংখ্যাটা কি হয়? C2 অক্সালিক অ্যাসিড বা C2O4 2-, এখানে 2- থাকার কারণে এখানে হাইড্রোজেন 2টা নিয়েছিলাম আমরা, এই কারণে এটা অক্সালিক অ্যাসিড হয়েছিল। হ্যাঁ, অক্সালেট আয়ন C2O4 2- মানে অক্সালেট আয়ন। অক্সালেট আয়নে কার্বনের জারণ মান ছিল হলো কত ছিল? +3 ছিল। কত ছিল? +3। ঠিক আছে, দেখি আমি একটু অক্সালিক অ্যাসিডে কার্বনের জারণ মান কত বের করে দেখি। H2C2O4 কার্বনের বের করবো, তো কার্বনে X ধরলাম, হাইড্রোজেন 1, তো 1 × 2 দুইটা আছে, ওর হলো X × 2, অক্সিজেন কত? -2 × 4,
ইকুয়ালস টু 0, তাহলে 2 প্লাস 2x মাইনাস 8 ইকুয়ালস টু 0, তাহলে 2x মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাহলে 2x ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু প্লাস 3। তার মানে অক্সালিক অ্যাসিডের অক্সালাইট আয়ন, একটা কার্বনের যার মান কত প্লাস 3, আসলেও কয়টা অক্সালাইট আয়নে দেখুন 2টা কার্বন ছিল, এই কারণে প্লাস 3 ইন্টু 2 দিছি, 2টা ছিল দেখে, ঠিক আছে। তাহলে একটাই ত্যাগ করে হলো একটা ইলেকট্রন, আসলেও কয়টা কার্বন 2টা, তাহলে একটাই যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দুইটায় কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, অবশ্যই 2টা ইলেকট্রন ত্যাগ করবে। এবং বিক্রিয়া শেষে ওর অবস্থাটা হবে হলো এই যে এরকম। বিক্রিয়া শেষে মনে রাখবেন এগুলো কেন লিখে দিতেছি, যখন আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা করবেন এগুলো আপনার জানতে হবে যে বিক্রিয়া শেষে ওর অবস্থাটা এরকম হবে, ঠিক আছে। এরপর মনে রাখবেন, ওকে আবু তাহের ডান লিখছে, থ্যাংক ইউ ভাইয়া। যারা যারা বুঝতে পারছেন অবশ্যই ডান লিখবেন, আমি বারবার বলছি, তাহলে আমি ক্লাসটা নিতে মজা পাবো, আর আমি 7 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দেবো। ফেরাস সালফেটে আয়রন 2+ হিসেবে থাকে, ও আয়রনের জারণ সংখ্যা, প্রাথমিক জারণ সংখ্যা +2 হিসেবে থাকে, ও একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ পরিণত হয়। একইভাবে হাইড্রোজেন সালফেট বা H2- আয়নে সালফারের জারণ সংখ্যা থাকে -2। আমি যে বিষয়গুলো লিখে দিতেছি এই বিষয়গুলোই কাজে লাগবে, এর বাইরে কিছু পড়তে হবে না, ঠিক আছে। H2 মাইনাসের সালফারের জারণ সংখ্যা -2, ও কয়টা ইলেকট্রন ত্যাগ করে, ও 2টা ইলেকট্রন ত্যাগ করে পরবর্তীতে জারণ সংখ্যা H0 বা সালফার হিসেবে পরিণত হয়ে যায়, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এখন আমি আপনাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ শেখাবো। কি শেখাবো? আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। সাপোজ ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফারিক অ্যাসিড, এটা একটা অম্লের মাধ্যম থেকে সালফারিক অ্যাসিড নিছি। এখন আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে কোনটা জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ। এই কারণে আমি এই বিষয়গুলো লিখে দিচ্ছিলাম। এই বিষয়গুলোর মধ্যে আমরা দেখতে পেলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গনেট, পটাশিয়াম ডাইক্রোমেট থাকা মানে এগুলো জারক পদার্থ, ঠিক আছে। আর বিজারক পদার্থ থাকা মানে কি, অক্সালিক অ্যাসিড যদি থাকে ওইটা বিজারক পদার্থ, ফেরাস সালফেট যদি থাকে বিজারক পদার্থ, হাইড্রোজেন সালফেট যদি থাকে বিজারক পদার্থ। এই কারণে আমি আগে ওই বিষয়গুলো লিখে নিছি, কারণ আপনাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে হলে আগে এই বিষয়গুলো জানতে হবে। তার মানে ফেরাস সালফেট কি? ফেরাস সালফেট একটা বিজারক পদার্থ, কারণ ও ইলেকট্রন ত্যাগ করে। বিজারক পদার্থ আর জারক পদার্থটা আপনাদের কি আইডেন্টিফাই করতে হবে। আর পটাশিয়াম ডাইক্রোমেটটা কি? পটাশিয়াম ডাইক্রোমেট হলো জারক পদার্থ। এটা যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করার মতন কোনো কোনো বিষয় আসলে নাই, ঠিক আছে। তাহলে জারক পদার্থ আর বিজারক পদার্থটা আমি খেয়াল করলাম। তাহলে এখন আমার কি করতে হবে? ফার্স্ট স্টেপে জারণ বিক্রিয়া কি লিখবো আমরা? জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কে দিবে? জারণ বিক্রিয়া অবশ্যই বিজারক পদার্থটা দিবে, অর্থাৎ ফেরাস সালফেট যে ছিল এখানে, ফেরাস সালফেটের এই আয়রনটা আয়রন 2+ হিসেবে আছে ফেরাস সালফেটের ক্ষেত্রে, ঠিক আছে। তো ও কী করবে? Fe2+, ও আরেকটা ইলেকট্রন ত্যাগ করবো। ও যেহেতু বিজারক পদার্থের কাজে হলো ইলেকট্রন ত্যাগ করা, ঠিক আছে। ত্যাগ করে আয়রন 3+ হবে, আর এখানে একটা ইলেকট্রন ত্যাগ করবে। আর বিজারণ অর্ধবিক্রিয়া কে দিবে? বিজারণ অর্ধবিক্রিয়া অবশ্যই জারক পদার্থ দিবে। বিজারণ অর্ধ, আপনারা বোরিং হবেন না, আমি খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দেবো। আসলে লাইভ ক্লাস এতক্ষণ নেওয়া উচিত না, প্লাবন বোর হয়ে যায়। কিন্তু যারা ক্লাসটাও করতেছেন তারা মনে রাখবেন এই চ্যাপ্টারে এর বাইরে কোনো কিছুই থাকবে না। বিজারণ অর্ধবিক্রিয়া কে দিবে? জারক পদার্থ দিবে। জারক পদার্থের মধ্যে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট ছিল, এইগুলো দর্শক। কারণ পটাশিয়াম ডাইক্রোমেটের মেনলি মনে রাখবেন, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে K2Cr2O7, এটার ক্ষেত্রে নর্মালি মেন ফ্যাক্টর হিসেবে কাজ হলো ডাইক্রোমেট আয়ন। এখানে Cr2O7 2- কেন দিচ্ছি? কারণ 2- আছে দেখে এখানে পটাশিয়াম 2 অ্যাড হয়েছে, কারণ একটা পটাশিয়ামের জারণ সংখ্যা হলো +1। তো যদি 2- আপনার মিনিমাইজ করতে যায় তাহলে অবশ্যই 2টা পটাশিয়াম লাগে, ঠিক আছে। তো নর্মালি মনে রাখবেন যে পটাশিয়াম ডাইক্রোমেটে এই ডাইক্রোমেট আয়নটা হলো আমাদের আসল জিনিস, হ্যাঁ। ও কি করে? ও দেখতে পাচ্ছিলাম যে আমরা 6টা ইলেকট্রন ত্যাগ করে, একটা ক্রমে আমরা জারণ সংখ্যা +6 বের করেছিলাম, একটা ক্রমে আমি 3টা ইলেকট্রন গ্রহণ করে, আছে কয়টা ক্রমে? 2টা ক্রমে। আমি যে আগের বিষয়গুলো কাজে লাগতেছে, তাহলে এক্ষেত্রে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, ত্যাগ করবে না। এটা কি পদার্থ? এটা হলো জারক পদার্থ। তার মানে ও ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে আমরা দেখতে পাইছিলাম কি হয়েছিল? আমরা দেখতে পাইছিলাম এখানে 2 ক্রোমিয়াম 3+ হয়েছিল। তো মুখস্থ আমরা মেরে দেবো, মুখস্থ না, আমরা বুঝি যেহেতু এখন এই বিষয়টা আমি লিখে দেবো। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন এখানে কয়টা অক্সিজেন আছে? খুবই সহজ টেকনিক আমি এটা শেখাবো। অক্সিজেন কয়টা আছে? 7টা আছে না? এখানে চোখ বুঝে আপনি 7 অণু পানি লিখে দেবেন, চোখ বুঝে 7 অণু পানি। এই 7 অণু পানি তৈরি করতে কয়টা হাইড্রোজেন লাগছে? 7 দোকানে 14টা। আপনি এখানে চোখ বুঝে 14H+ লিখে দেবেন, ঠিক আছে। এ পর্যন্ত কাজ আশা করি বুঝতে পারছেন। এই পর্যন্ত কাজটাকে এই পর্যন্ত হলো পরমাণু সংখ্যা আমরা মিলাইছি, ঠিক আছে। এই কাজটা যদি বুঝতে পারেন তাহলে একদম শেষ,
আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ শেষ। ফার্স্টে কি বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে ডাইক্রোমেটটা হলো 6টা ইলেকট্রন ত্যাগ করে 2 ক্রোমিয়াম 3+ হয়েছে। এরপর এখানে কয়টা অক্সিজেন ছিল? 7টা অক্সিজেন। 7টা অক্সিজেন থাকা মানে এখানে চোখ বেজা 7 অণু পানি তৈরি হবে। এই 7 অণু পানি তৈরি করতে হাইড্রোজেন কয়টা লাগছে? 7 × 14। এই কারণে এই যে বাম পাশে 14H+ লিখে দিবেন। ঠিক আছে, আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। যারা যারা বুঝতে পারছেন কমেন্টে আমাকে জানাবেন যে ডান বা বুঝতে পারছি। ওকে, এখন এটাকে দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এইটা লেখার পর আমাদের আরেকটা জিনিস মিলাইতে হয়। কি মিলাইতে হয় দেখি কে পারেন এই বিষয়টার পর আমাদের কি মিলাতে হয় একটু কমেন্টে জানান। আপনাদের সাথে একটু গল্প করি, শুধু তো পড়াই যাচ্ছি। 5 মিনিট আর আছে বা 5-7 মিনিট, এর আগে 1 মিনিট একটু গল্প করে আপনাদের একটু মন মাইন্ডটা একটু ফ্রেশ করি, তাহলে বোর হয়ে যাবেন। বলেন তো কে দেখি 1 নং এই কাজটা করার পর কোন সংখ্যাটা এখন মিলাতে হয়? এই বিষয়টা করার পর অবশ্যই আমাদের ইলেকট্রন সংখ্যাটা মিলাতে হয়। কেউ পারলেন না, কি মিলাতে হয়? ইলেকট্রন সংখ্যা। তো 1 নং সমীকরণে কয়টা ইলেকট্রন আছে? একটা। 2 নং সমীকরণে কয়টা ইলেকট্রন আছে? 6টা। তাহলে আমরা ক্লাস 9-10-এ অপনয়ন পদ্ধতিতে ম্যাথ করছি 1 নং আর 2 নং এক্স এর সহগ মেলানোর জন্য 1 নং রে 4 দিয়ে গুণ করছি, 2 নং রে 2 দিয়ে গুণ করছি, এরকম হয়েছে আমাদের। এখানে আমরা কি মিলাবো? ইলেকট্রন সংখ্যা মিলাবো। তাহলে 1 নং রে 6 দিয়ে গুণ করতে হবে, 2 নং রে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে ইলেকট্রন সংখ্যা মিলবে। ইলেকট্রন সংখ্যা মিলানোর পরে ইলেকট্রন বাদ দিয়ে দিব, তারপর দর্শক আয়ন যোগ করবো, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা শেষ, খতম। ঠিক আছে, এই কারণে আমি যেহেতু এখানে একটা ইলেকট্রন আছে, এখানে 6টা ইলেকট্রন আছে, এই কারণে 1 নং রে আমি 6 দিয়ে গুণ দিব প্লাস এরপর যোগ করে দিব, 2 নং রে 1 দিয়ে গুণ দিব, ইকুইভ্যালেন্স। তাহলে 1 নং রে যদি 6 দিয়ে গুণ করি দেখেন, তাহলে বাম পাশে কী হবে? 6Fe2+, এখানে 6 দিয়ে সবগুলাই 6 দিয়ে গুণ হয়ে যাবে, 6Fe3+, 6 ইলেকট্রন মাইনাস। 2 নম্বরে 1 দিয়ে গুণ করছে, তার মানে এখানে কী হবে? Cr2O7 2- প্লাস 6 ইলেকট্রন মাইনাস, এখানে যা আসলো তাই, কারণ কি আমি 1 দিয়ে গুণ করছি, 14H+, 2 ক্রোমিয়াম 3+ প্লাস 7 অণু পানি। এখন দেখেন আমি কি করব? যোগ করে দেব। আগে যোগ করার আগে ইলেকট্রন সংখ্যা আমি কি করে দেব? ইলেকট্রন সংখ্যা আমি বাদ দিয়ে দেব। ঠিক আছে, 6 ইলেকট্রন বাদ দিয়ে দিলাম। তাহলে বাম পাশে কি আছে? বাম পাশে আছে 6Fe2+, বাম পাশে আর কিছু আছে? এটার আর কিছু নাই, এটার আছে। তো এইটা আগে লিখে নিব, Cr2O7 2- প্লাস বাম পাশে ছিল 14H+। এখন ডান পাশটা হিসাব করবো আমরা। ডান পাশে আছে হলো 6Fe3+ প্লাস 2 ক্রোমিয়াম 3+ প্লাস 7 অণু পানি। এই কাজটা করার পর আমি এটাকে দিব 3 নং সমীকরণ। এটাকে কত নং সমীকরণ দিব? 3 নং। হানজালা খান লিখছে 1 × 6 প্লাস 2 × 1। গুড, হানজালা পারছে, থ্যাংক ইউ ভাইয়া তোমাকে। ওকে, এরকম সবাই একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো, হ্যাঁ, আপনারা যে ক্লাসটা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমি এই 3 নংয়ে আসার পর আমি 3 নং সমীকরণে যদি এখন দর্শক আয়ন যোগ করতে হয়, কি আয়ন? দর্শক আয়ন মানে কি? আমরা খেলাধুলায় কী করে? খেলাধুলা মাঠে খেলে প্লেয়াররা, আমরা দর্শক হিসেবে খেলা দেখি। ঠিক আছে, কিন্তু আমরাও কিন্তু খেলার একটা অংশ। ঠিক একই রকমভাবে এই বিক্রিয়ার ক্ষেত্রে দর্শক আয়নগুলো অ্যাড হয়ে যাবে। যেমন এই যে এখানে কি অ্যাড হবে খেয়াল করবেন একটু, এখানে অ্যাড হবে হলো আপনার, লিখবেন এখন 3 নং সমীকরণে কি অ্যাড হবে আপনারা একটু করে ফেলান। 3 নং সমীকরণে প্রয়োজনীয় সংখ্যক দর্শক আয়ন যোগ করে পাই। তাহলে দেখেন 3 নং সমীকরণ কি? 6Fe2+ আছে, তাহলে এখানে কি লিখবো? দর্শক আয়ন আয়রনের সাথে অবশ্যই সালফেটটা অ্যাড হবে। কেন সালফেট হলো? মনে রাখবেন আয়রনের যোজনী এখানে কত ছিল? 2+, আর সালফেটের যোজনী হয়, সালফেট মূলকের যোজনী হলো 2- 2+, 2- কাটা যায়, কারণ এখানে সালফেট আসে। ঠিক আছে, আর এক্ষেত্রে Cr2O7 2- ছিল, এর সাথে কি আসবে? পটাশিয়াম আসবে। পটাশিয়াম 2টা কেন আসলো ভাই? পটাশিয়াম 2টা এই কারণে আসলো, এখানে 2- হিসেবে ছিল, এই কারণে পটাশিয়াম 2টা আসছে। ঠিক আছে, একটা পটাশিয়ামের যোজনী হলো +1, যেহেতু এই ক্ষেত্রে এখানে 2- আছে, তার মানে অবশ্যই একে ইকুইভ্যালেন্স করতে হলে 2টা পটাশিয়াম লাগবে, এই কারণে K2 Cr2O7 আইছে। এক্ষেত্রে এখানে কি 14H+, কত H+? 14H+। এখানে যেহেতু আমাদের অম্লীয় মাধ্যম নিতে হবে, অম্লীয় মাধ্যম মানে এখানে সালফিউরিক অ্যাসিড নিতে হবে, হ্যাঁ, তাহলে ছিল হলো 14H+। এই কারণে আমি 14 বানাইতে হলে, হাইড্রোজেনকে 14 বানাইতে হলে অবশ্যই এই পাশে 7 × 14 এটা লিখতে হবে, 7। ঠিক আছে, এখন ডান পাশে আর কি আছে? ডান পাশে আছে ফেরিক
তো এখন কি করব আমরা, আয়রন ছিল 6Fe3+, এখানে কি ফেরিক সালফেট হবে, কি হবে ফেরিক সালফেট, লবণ তৈরি হয় সবসময়, তাহলে FeSO4 লিখে নিলাম আগে। মনে রাখবেন আয়রনের যোজনে যাবে ওর কাছে, ওর যোজনে আসবে ওর কাছে, তাহলে সালফেট মূলকের যোজনে হলো 2 আসলে এখানে, আয়রনের যোজনে ছিল এখানে 3, তাহলে এখানে 3 যাবে এখানে, তাহলে আয়রন ছিল 6টা, কয়টা ছিল 6টা, এখানে অলরেডি 2টা হয়ে গেছে, তাহলে কত দ্বিগুণ দিব, 3 দ্বিগুণ দিব। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন পরবর্তীতে এখানে কী ছিল 2 ক্রোমিয়াম 3+, 2 ক্রোমিয়াম 3+, ক্রোমিয়ামের যোজনে কত ছিল 3 ছিল, তার মানে এক্ষেত্রেও ক্রোমিয়াম সালফেট হবে, লবণ হিসাবে যাবে সবাই। তো ক্রোমিয়াম যোজনে যেহেতু 3 ছিল, ক্রোমিয়াম যোজনে যাবে ওর কাছে, ওর যোজনে যা আসবে ওর কাছে, তাহলে ক্রোমিয়াম 2টা ছিল, 2টাই হয়ে গেল, এখানে আর কিছু অ্যাড করতে হবে না। এরপর আরেকটা জিনিস মনে রাখবেন, এটা পোলাপান লেখে না, এই যে এখানে কিন্তু একটা উজ্জ্বল রয়ে গেল পটাশিয়াম, পটাশিয়ামেরও তো সল্ট তৈরি হবে তাই না, তাহলে এক্ষেত্রে কী হবে পটাশিয়াম সালফেট। কেন এটা এইভাবে হলো, কারণ পটাশিয়ামের যোজনে হলো 1, ওর যোজনে গেছে ওর কাছে, ওর যোজনে আসছে ওর কাছে, এই কারণে এই সংকেতকে পটাশিয়াম সালফেট এইভাবে লিখছে, এই পাশেও 2টা ছিল, এই পাশেও 2টা হয়ে গেছে। এরপর কী রয়েছে, এরপর রয়েছে 7 অণু পানি, এই চোখ পিজে আমি 7 অণু পানি লিখে দিলাম। এখন আপনারা হিসাব করেন বাম পাশ আর ডান পাশ, তো বাম পাশে দেখেন তো সালফেট কয়টা আছে, 6টা, 6 আর এখানে আছে 7টা, তাহলে 6 আর 7 কত সালফেট মূলক, SO4 মূলক কয়টা আছে, এখানে আছে 6টা, এখানে আছে 7টা, 6 আর 7 13, তো এই পাশে কয়টা আছে দেখি তো, আগে সালফেটটা মিলাই, 3 3 9, কারণ এখানে 3 আছে, 3 দ্বিগুণ 3 3 9 প্লাস এখানে আছে 3টা, 9 আর 3 কত 12, 12 প্লাস এখানে আছে একটা 13টা, তার মানে সালফেট মিলে গেছে। ঠিক আছে, এখন মিলাবো আমি আয়রন, আয়রন এই পাশে আছে 6টা, এই পাশে 3 দোকানে 6টা মিলে গেছে। এখন মিলাবো আমি কী মিলাবো অক্সিজেন, অক্সিজেন এই পাশে আছে কয়টা 7টা, এই পাশে যে 7 অণু পানি এখানেও 7টা আছে। এরপর আমি মিলাবো হাইড্রোজেন, হাইড্রোজেন এই পাশে কয়টা আছে 7 দুগুণে 14, এই পাশেও 7 দুগুণে 14। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন, যারা যারা বুঝতে পারছেন কমেন্টে একটু জানান। এরপর আমি লাস্ট টপিক্সটা পড়ানোর আগে আপনাদের কমেন্টগুলো একটু আমি জানতে চাচ্ছি যে কারা কারা এই মানে আপনার যে আয়রন ইলেকট্রন পদ্ধতি যে সমতা আমি এখন করাইলাম এটা কে কে বুঝতে পারছেন, অর্থাৎ ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আমি আমি পড়াইছি কোনটা, ফেরাস সালফেট আর পটাশিয়াম ডাইক্রোমেট যখন অম্লের মাধ্যমে নেওয়া করাইছি, যে আয়রন ইলেকট্রন পদ্ধতিতে যে জিনিসটা দাঁড়াইলো এটা কে কে বুঝতে পারছেন একটু আমাকে কমেন্টে এখনই জানান আমাকে কমেন্টে, দ্রুত কমেন্টে জানান যে আপনারা এটা বুঝতে পারছেন। ঠিক আছে, তারপর থ্যাংক ইউ সো মাচ নুসরাত জাহান উর্মি, 100% আমি খুবই স্যাটিসফাই তুমি যে 100% বুঝতে পারছো, থ্যাংক ইউ আপু। ওকে, এখন দেখেন, এখন যারা বুঝতে পারছেন এই টপিক্সটা শুধুমাত্র তাদের জন্য এই কোশ্চেনটা আমি দিয়ে রাখলাম। আপনারা সবাই আমাকে অবশ্যই পার্সোনালি ইনবক্স করে এটার অ্যান্সারটা আমাকে দিবেন আজকের রাতের মধ্যেই, এই ক্লাসটা শেষ করার পরে আমাকে এই কোশ্চেনটা অবশ্যই আপনারা সলভ করে দিবেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের একটা কোশ্চেন থাকে পার্ট এতে যে জিনিসটা পড়াইছিলাম যে পিপিএম এককে একটা ঘনমাত্রা নির্ণয় করতে বলবে, আরেকটা অ্যাসিড আর ক্ষারকে মিক্সার করলে মিশ্রণের প্রকৃতিটা কীরকম হবে বা পূর্ণ প্রশমিত হবে কিনা, এটা পার্ট এর কোশ্চেন। আর পার্ট বির কোশ্চেন কী থাকবে, একটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ দিবে, আরেকটা কী বলবে উদ্দীপকে লোহার ভর বা লোহার ভেজাল আছে কিনা, এই 2 টাইপ কোশ্চেন দিবে, পার্ট এ থেকে এইটা, পার্ট বি থেকে এইটা। মনে রাখবেন এই টাইপের কোশ্চেন 100% আসবে, আমি বলে দিলাম আজকে লাইভ ক্লাসে। এই পার্ট এতে কী আসবে, পিপিএম এককে ঘনমাত্রা বা মোলারিটি কত এরকম আসবে, আর গহ নাম্বার কোশ্চেন আসবে মিশ্রণের প্রকৃতি কীরকম বা পূর্ণ প্রশমিত হবে কিনা, এই হলো পার্ট এর কোশ্চেন। আর পার্ট বিতে থাকবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ বা লোহার পরিমাণ কত বা লোহায় কোনো ভেজাল আছে কিনা, এই 2 টাইপ কোশ্চেন 20 মার্কে থাকবে। আমি এটা লাইভ ক্লাসে আপনাদের বলে গেলাম, পরীক্ষা শেষে অবশ্যই আমাকে বলবেন যে ভাই আপনি এই জিনিসটা বলছিলেন এই জিনিসটা আসে নাই, তখন আমি আপনাদের আপনাদের কাছে তখন আমি এটার ব্যাখ্যা এটা এরকম হবেই না, অবশ্যই এই টাইপের কোশ্চেন আসবে, তখন আমি পরীক্ষা শেষে অবশ্যই আপনারা বলবেন যে ভাইয়া হ্যাঁ ঠিক আছে আপনি যা বলছিলেন তাই আসছে, বা আমিও তখন স্যাটিসফাই থাকবো। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কী বলছে, এক টুকরো লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো, ওই দ্রবণের বিজারককে জারিত করতে 60 মিলি ডিসিমোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের প্রয়োজন হয়। ঠিক আছে, ওই দ্রবণের বিজারককে, তাই এক টুকরো লোহাকে যখন লঘু সালফিউরিক অ্যাসিডে নেই, তো লোহাকে যখন সালফিউরিক অ্যাসিডে নেই তখন কি হয়, এখানে হয় ফেরাস সালফেট হয় আর এখানে হাইড্রোজেন হয়, তার মানে এই যে আমি বিজারক পদার্থ পাই গেছি। ঠিক আছে না, বিজারক পদার্থ আর জারক পদার্থ এখানে দেওয়া দিয়েছে 60 মিলি ডিসিমোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই গ নাম্বার কোশ্চেনটা করবেন আপনারা, খুব দ্রুত করে আমাকে জানাবেন। ঠিক আছে, না পারলে আমাকে বলবেন, আমি করে দেবো। এরপর উদ্দীপকের জারক হিসাবে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। উদ্দীপকের জারক হিসাবে এই যে ফেরাস সালফেট তৈরি হলো না, এই ফেরাস সালফেটের সাথে এখন পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে
এটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করবো, অর্থাৎ আমি যেটা এখন মাত্র করলাম একটার সলিউশন কিন্তু অলরেডি করা শেষ আমাদের, ঠিক আছে না? আরেকটার সলিউশন আপনারা করে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের ক্লাসটা কেমন লাগছে এটাও আমাকে কমেন্টে জানিয়ে রাখবেন। যদি ভালো হয় ভালো বলবেন, খারাপ হলে অবশ্যই খারাপ বলবেন, ঠিক আছে? মানুষ জানুক আমি কীরকম ক্লাস নেই, আমি এটা চাই, অবশ্যই চাই আমি যেরকম ক্লাস নেই বা আমি যেরকম পড়াই এটা মানুষ আমাকে সেইভাবে কমেন্ট করুক। আমি যদি খারাপ পড়াই খারাপ হিসাবে কমেন্ট করবেন, আমি যদি ভালো পড়াই ভালো হিসাবে কমেন্ট করবেন। সো আশা করি আজকের ক্লাসটা এই পর্যন্ত আমি রাখছি, সবাই ভালো থাকবেন। আর নেক্সটে অবশ্যই খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আবার দেখা হবে। আশা করি এই ক্লাসটা আমি আবারও বলে দিচ্ছি, এই ক্লাসে পার্ট এতে কী কোশ্চেন থাকবে, পার্ট বিতে কী কোশ্চেন থাকবে, লাস্টে আমি ক্লাস শেষ করার আগে আবারও বলে দিচ্ছি। পার্ট এতে থাকবে মোলারিটি এককে ঘনমাত্রা বা পিপিএম এককে ঘনমাত্রা, ঘ নাম্বার কোশ্চেনে থাকবে কি থাকবে, মিশ্রণ অ্যাসিড আর ক্ষার মিক্সার করলে মিশ্রণের প্রকৃতিটা কীরকম হবে বা পূর্ণ উপশমিত হবে কি না, এটা কোশ্চেন। আর পার্ট বিতে থেকে থাকবে অর্থাৎ জ্বালানি বিজারণ থেকে থাকবে, একটা থাকবে আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা করো, আরেকটা থাকবে লোহার ভর নির্ণয় করো বা লোহাটা বিশুদ্ধ আছে কি না, এরকম কোশ্চেন থাকবে 100%। সো এই টাইপের যত কোশ্চেন আছে সব কোশ্চেন আজকে থেকেই বা আজকে যেহেতু যারা ক্লাস করছেন আজকে সব শেষ করে ফেলেন। আর কোনো মানে এই চ্যাপ্টার নিয়ে আশা করি আর কোনো দিন কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।